আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে রসায়নের তৃতীয় অধ্যায় যেটা আছে, ওই তৃতীয় অধ্যায়ের ম্যাথ সলভিং ক্লাস মানে পার্ট 2 এটা। পার্ট 1 মানে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসটাই আমরা ইউটিউবে অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটা দেখে আসবে। আমরা প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো। তোমরা লিঙ্কে ক্লিক করলে আমাদের প্লেলিস্টে নিয়ে যাওয়া হবে। তোমরা ওখান থেকে রসায়নের প্রতিটা অধ্যায়ের ভিডিও পাবা, ওই ভিডিওগুলো দেখবা, ঠিক আছে? তাহলে আমরা আমাদের আজকের লেসনটা শুরু করি। আমরা আজকে 5টা টাইপে এই অধ্যায়ের ম্যাথগুলো আমরা করবো। প্রতিটা টাইপ থেকে 2টা করে দিছি ম্যাথ। আমরা এখন এই ক্লাসে সলভ করবো, ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথমে টাইপ 1-এ প্রথম প্রশ্ন বলছে, একটি অজ্ঞাত মৌল বি এর নিউক্লিয়াসের ভর এত এবং পারমাণবিক সংখ্যা 17 হলে নিউটন সংখ্যা কত? ঠিক আছে, খুবই ইজি, আমরা করি, ঠিক আছে? আমাদের প্রথমে বলছে এটা অজ্ঞাত মৌল, এটার পরিচয় আমরা জানি না, ঠিক আছে? আর বি তোমরা মনে করো এটা বোরন, এটা বোরন না, এটা বি একটা প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে, এটা অজ্ঞাত মৌল। আমাদের এটা ডিটেক্ট করতে হবে, তারপরে এই নিউটন সংখ্যা বের করতে হবে। তো প্রথমে আমাদের যা দেওয়া আছে তা করি। টাইপ 1, ঠিক আছে? টাইপ 1-এর 1 নাম্বারটা, 1 নম্বরে প্রথমে দেওয়া আছে বি মৌলের কি নিউক্লিয়াসের ভর বা প্রকৃত ভর, এটা ঠিক আছে? নিউক্লিয়াসের ভর বা পরমাণুর ভর, যেটাই বলো সমস্যা নেই, কারণ নিউক্লিয়াসের ভরটাই ধরা হয়, ঠিক আছে? কারণ পরমাণু বেশিরভাগ জায়গা ফাঁকা। তোমরা কনসেপ্ট ক্লিয়ারিং এর কি ভিডিওতে আমি বলছি বিষয়ে। নিউক্লিয়াসের ভর হলো কত? 5.85 ইন্টু 10⁻³ গ্রাম। এগুলো দেওয়া আছে, ঠিক আছে? আর দেওয়া আছে পারমাণবিক সংখ্যা এবং বি মৌলের পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু 17, ঠিক আছে? আমরা এই মৌলের নিউটন সংখ্যা বের করব। তো আমরা নিউটন সংখ্যা বের করার ক্ষেত্রে প্রথমে এটা প্রকৃত ভর, ঠিক আছে? এই প্রকৃত ভরকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করবো। প্রকৃত পারমাণবিক ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করবো। তো আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হলে আমরা কি জানছি, যে আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে হলে আমাদেরকে কি দিয়ে, মানে 6 পয়েন্ট নাকি 1 পয়েন্ট, ঠিক আছে? 1.66 ইন্টু 10⁻⁻24 দিয়ে করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে? আর এটা হলো কি, এটা হলো যা কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 ঠিক আছে? এটা দিয়ে ভাগ করতে হবে। যে কোনো পরমাণুর ক্ষেত্রে প্রকৃত পারমাণবিক ভর থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার ক্ষেত্রে এই যে 1.66 ইন্টু 10⁻⁻24 দিয়ে ভাগ করতে হয়। তো আমরা এখানেও এই কাজটাই করবো। সো বি মৌলের, সুতরাং বি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান 5.85 ইন্টু 10⁻⁻23 বাই 3 গ্রাম বাই 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা কত আসে? 5.85 into 10⁻⁻23 by 1.66 into 10⁻⁻24 তাহলে আসে 35.24। এটাকে আমরা সর্বসমান দিয়ে 35 ধরি, ঠিক আছে? এটা পূর্ণ সংখ্যা ধরবো। কেন পূর্ণ সংখ্যা ধরবো? কারণ এখানে আমাদের নিউটন সংখ্যা বের করতে হলে এটাকে আমাদের কি ভগ্নাংশ আকারে রাখা যাবে না, এটাকে আমাদের পূর্ণ সংখ্যায় করতে হবে। তো আমরা এই এক্সট্রা যে 0.24 আছে ওটা বাদ দিয়ে দিলাম, আমরা 35 রাখলাম, ঠিক আছে? তো তারপর আমাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, অর্থাৎ এবং পারমাণবিক সংখ্যা যেহেতু 17, তাহলে আমাদের পারমাণবিক সংখ্যা হলো জানি প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা হবে 17টি এবং পারমাণবিক মানবিক সংখ্যা 17 হলে প্রোটন সংখ্যাও 17, ঠিক আছে? 17টি। সুতরাং নিউটন সংখ্যা আমরা জানি কি
আপেক্ষিক পারমাণবিক ভর সমান নিউটন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা, ঠিক আছে। তো সুতরাং সুতরাং নিউটন সংখ্যা সমান 35 মাইনাস 17, ঠিক আছে। 17 ইকুয়াল টু কত? 18টি, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। তো পরের যে আমাদের 1 নাম্বারটা শেষ হলো। পরেরটা কি বলছে? পরেরটা বলছে যে উদ্দীপকের ওয়াই মৌলটির প্রকৃত পারমাণবিক ভর বের কর। আর এটা হলো দিনাজপুর বোর্ডে আসছিল 2023 সালে, ঠিক আছে। দিনাজপুর বোর্ডে আসছিল। এখানে ওয়াই মৌলের কথা বলছে। ওয়াই মৌলের পর্যায় দেওয়া আছে 3 এবং গ্রুপ সংখ্যা দেওয়া আছে 17। গ্রুপ সংখ্যা 17 এবং পর্যায় 3-এর মৌলটা হলো ক্লোরিন মেবি। দেখি পর্যায় 3 গ্রুপ 17, পর্যায় 3 গ্রুপ 17 ক্লোরিন, ঠিক আছে। পর্যায় 3 গ্রুপ 17 মৌলটা হলো ক্লোরিন। তো এখানে ক্লোরিন এর কি বের করতে হবে? পারমাণবিক ভর, প্রকৃত পারমাণবিক ভর বের করতে হবে। আমরা করি 2 নম্বরে উদ্দীপকের ওয়াই মৌলটির পর্যায় কত? 3 এবং গ্রুপ 17 অর্থাৎ মৌলটি হলো ক্লোরিন, ঠিক আছে। তো ক্লোরিনের আমাদের প্রকৃত পারমাণবিক ভর বের করতে হবে। আমরা জানি ক্লোরিনের ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু কত? 35.5। তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে আমরা প্রকৃত পারমাণবিক ভর বের করবো কিভাবে। আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান উক্ত মৌলের প্রকৃত পারমাণবিক ভর যোগ। সুতরাং আমরা জানি কি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু উক্ত মৌলের প্রকৃত ভর, ঠিক আছে। প্রকৃত পারমাণবিক ভর বাই 1.66 ইন্টু 10⁻⁻24, এটা আমরা জানি, ঠিক আছে। তো এখান থেকে গ্রাম থেকে, তো এখান থেকে আমাদের বের করতে হবে প্রকৃত পারমাণবিক ভরটা। আমাদের এটা আছে, তো আমরা সুতরাং প্রকৃত পারমাণবিক ভর হবে কিরকম? আমরা এটাকে এখানে আছে ভাগ অবস্থায় বসানলে গুণ অবস্থা হয়ে যাবে। সুতরাং প্রকৃত ভর ইকুয়াল টু আপেক্ষিক পারমাণবিক ভর কত? 35.5 গুণ প্রকৃত ভর 1.66 ইন্টু 10⁻⁻24, ঠিক আছে। তো এর দুটো গুণ করলে কত আসবে? 35.5 গুণ 1.66 10⁻⁻24 আসলে 5.893 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ক্লোরিনের প্রকৃত পারমাণবিক ভর হলো এটা, ঠিক আছে। তো আমাদের টাইপ 1-এর 2 শেষ হলো। এবার আমরা 3 নম্বর টাইপ 2 দেখবো। টাইপ 2-তে বলছে A35, ঠিক আছে, এবং A37 আইসোটোপ বিশিষ্ট মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে আইসোটোপ দুইটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ, আমরা করি। এটা হলো টাইপ 2 এর। এগুলোর ভিতরেই আসবে কিন্তু প্রশ্ন, ঠিক আছে। এগুলোর বাইরের কি কোনো হার্ড, এতে কি হার্ড আর আসবে না, ঠিক আছে। তো তোমরা এগুলো ভালো করে করো, প্র্যাকটিস করো। যাদের গাইড আছে তারা আর কি গাইডের ভিতরে বেশি প্র্যাকটিস করো, পারবা। তো তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবা। তো টাইপ 2-তে বলছে যে দুইটা আইসোটোপ A35 এবং A37। আমরা জানি কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমরা জানি কি আইসোটোপের সব প্রকৃতিপ্রাপ্ত শতকরা পরিমাণের সাথে আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর গুণ করতে হবে। আইসোটোপ যে কয়টা আছে ওই কয়টার এরকম গুণ করে যোগ করতে হবে সবগুলার।
ভ্যালু যোগ করার পরে তারপরে 100 দিয়ে ভাগ করতে হবে নাকি। তো এখানে আমাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আর তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে সকল আইসোটোপ এর আর কি কোনো পরমাণু সকল আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ শতকরা পরিমাণের যোগফল 100, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবা। তাহলে এখানে আইসোটোপ দুইটা A35 এবং A37, তার মানে এই দুইটার প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 100। তাহলে একটা যদি প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ আমরা x ধরি, তাহলে আরেকটা হবে 100 - x নাকি, অবশ্যই। তো আমরা সেভাবেই করি। তো তাহলে আমরা প্রথমে কি করব, ধরবো 1 নম্বর টাইপ 2 এর ধরি A35 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ x%, ঠিক আছে। আমরা এটা ধরলাম x%। তাহলে এবং A37 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ হবে কত, 100 - x%, ঠিক আছে। এগুলো একটা বেসিক কনসেপ্ট। তারপরে আমরা জানি এখানে আরেকটা বিষয় হলো আমাদের গড় পারমাণবিক ভর দিছে না, তাহলে হবে, ঠিক আছে। মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, এখানে আমরা বাংলাটা লিখলাম না, ডিরেক্ট করে দিই। এখানে তো ডিরেক্ট করে দিলে এই 35 হলো E35, মানে এই আইসোটোপের 35 হলো এটার কি আপেক্ষিক পারমাণবিক ভর, আর x হলো এটার প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। তো আমরা এই দুইটা প্রথমে গুণ করে দেবো, তাহলে আসবে কত, 35 × x, আর আরেকটা হলো 37 × 100 - x, ঠিক আছে, বুঝছো। তারপর হলো নিচে 100, আর এই পাশে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা অলরেডি দেওয়া ছিল যে কি 35.5, ঠিক আছে। এটা অলরেডি দেওয়া ছিল কিন্তু প্রশ্নে। তো তারপরে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা, তো আমরা এখানে এটা থেকে যেভাবে হোক x এর মানটা বের করবো। তাহলে এখানে এটা গুণ করলে হবে 35x প্লাস প্লাস আসবে 3700 মাইনাস মাইনাস 37x, ঠিক আছে, বাই 100। আমরা এই 100 পাশে আছে, এই 100 আছে পাশে ভাগ অবস্থা, এই পাশে আনলে গুণ অবস্থা হবে। তাহলে বা এখানে হবে 35 35 সাথে 100 গুণ করলে কত আসবে, 5 গুণ 100 3550, ঠিক আছে। এখানে আসছে 3550 সমান, এখানে 35x আর এখানে আছে 37x, 35x থেকে 37x গেলে -2x আর প্লাস 3700, ঠিক আছে। আমরা বা এখান থেকে করতেছি, বা এখানে প্লাস 3700, এখানে আসলে -3700 হয়ে যাবে। তো এখানে আছে 3550, এখানে প্লাস 3700, এখানে আসলে হয়ে যাবে -3700 ইকুয়াল টু, এখানে আছে -2x। তো এখানে 3550 থেকে 3700 বাদ দিলে আসবে বা মাইনাস 150 আসবে, ঠিক আছে। আর এখানে আসছে -2x, মাইনাসে বাদ দিয়ে দিলে, সুতরাং x ইজ ইকুয়াল টু 150কে 2 ভাগ করলে আসবে 75, ঠিক আছে। তো 75, x সমান আছে 75, x এর মান আমরা পাইছি 75, আমরা ধরছিলাম যে A35 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ x%, তাহলে A35 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, সুতরাং আমরা পাইছি A35 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 75%, ঠিক আছে, 75%। একটা অ্যান্সার, আরেকটা অ্যান্সার হলো। আর আমরা
A37 এর প্রকৃতিপ্রাপ্ত শতকরা পরিমাণ ধরেছিলাম কত 100 মাইনাস এক্স। এখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো। সুতরাং A37 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ হলো 100 মাইনাস এক্স এর মান কত 75% ইকুয়াল টু 25%। ঠিক আছে, এটা হলো একটা অ্যান্সার। তো আমাদের টাইপ 2 এর এক শেষ হলো। এবার টাইপ 2 এর 2 নম্বরের প্রশ্নে কি বলছে যে এক্স মূলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে এত, এটা মানে এটা শতকরা পরিমাণ এত, এটা শতকরা পরিমাণ এত এবং এটা প্রকৃতিপ্রাপ্ত শতকরা পরিমাণ এত। উদ্দীপকের এক্স মূলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটা একদমই ইজি, এটা এত বেজানো নাই। তো এখানে আমাদের এটা কোন বোর্ডে আসছিল, চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছিল। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ডে আসছিল 2022 সালে। তো 2 নম্বর না, 2 নম্বরে 2 নম্বরে দেওয়া আছে X16 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ কত পার্সেন্ট, 99.76%। ঠিক আছে, এগুলো যা X17 আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। আর দেওয়া আছে কিসের, দেওয়া আছে X17 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ দেওয়া আছে 0.037%। আর X18 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ দেওয়া আছে 0.203%। ঠিক আছে, তো এগুলোর ভরও দেওয়া আছে, যেমন X16 এর ভর 16 আর কি, X17 এর ভর 17, ভরগুলো দেওয়া আছে। তো এখানে আমরা জাস্ট সূত্রের ভিতরে বসাই দেবো, আমরা যেটা জানি আর কি সূত্র। তো আমরা করি, সুতরাং আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক। ঠিক আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, এখানে X16 এর প্রকৃতিপ্রাপ্ত শতকরা পরিমাণ হলো 99.76। ঠিক আছে, তাহলে X16 ইন্টু 99.76 প্লাস X17 হলো 17 ইন্টু প্রকৃতিপ্রাপ্ত শতকরা পরিমাণ 0.037, আর আরেকটা আছে সেটা হলো X18 18 ইন্টু 0.203। ঠিক আছে, আমার জায়গায় হয় নাই, একটু কেয়ারফুলি লিখবা। তো এখানে নিচে 100 ভাগ দিয়ে হবে। তো এখানে যদি বের করি, ক্যালকুলেশন করলে আসে 16 ইন্টু 99.76 আসে 1596.16। ঠিক আছে, প্লাস তারপরে আবার 17 ইন্টু 0.037। ঠিক আছে, আসে 0.629, আর 18 গুণ 18 গুণ 0.203। ঠিক আছে, তাহলে আসে 3.654/100। ঠিক আছে, 100। তো এখানে এগুলো যোগ করে তারপর আমরা একসাথে ভাগ দেবো, এগুলো যোগ করলে তারপরে 0.629 যোগ 1596.16 যোগ করলে আসে 16.443/100 করলে আসবে 16.00443। এটাকে 16 ধরতে পারো। ঠিক আছে, সর্বসম্মতি 16 এটার আপেক্ষিক পারমাণবিক ভর, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের টাইপ 2 শেষ হলো, টাইপ 3। ঠিক আছে, টাইপ 3তে বলছে কি, টাইপ 3তে বলছে যে এই দুইটা অণু
যৌগের আণবিক ভর নির্ণয় করো। এখানে দুইটা অন্য যৌগের সংকেত দিছে, এখান থেকে আমাদের এদের আণবিক ভর নির্ণয় করতে হবে। আণবিক ভর নির্ণয় করাটা সহজ। তো এখানে প্রথম যৌগটা হলো টাইপ 3, টাইপ 3 টাইপ 3 হলো 1 নম্বরে কে এর আণবিক ভর যারা প্রথম ভিডিওটা দেখে আসো নাই তারা প্রথম ভিডিওটা দেখে আসো, ঠিক আছে? না হলে এগুলো বুঝবো না। তো এখানে আণবিক ভর কীভাবে বের করতে হবে আমি ওই ভিডিওতে বলছি, আর এই ভিডিওতে বলতেছি যে প্রথমে এখানে পটাশিয়াম আছে, পটাশিয়ামের ভর, পটাশিয়াম আছে একটা, তাহলে এটার সাথে কিছু গুণ করা লাগবে না। তো পটাশিয়ামের ভর যেটা সেটার সাথে যোগ করবা, ম্যাঙ্গানিজের ভর যোগ করবা, যেহেতু ম্যাঙ্গানিজ একটা আছে। তারপর এখানে অক্সিজেনের ভরের সাথে 4 গুণ করে যোগ করবা, তাহলে মোট যেটা করবা মোট করলেই এসে বলবে। তাহলে পটাশিয়ামের ভর কত? পটাশিয়ামের ভর হলো যে 39, 39 সাথে কিছু গুণ করবো না, কারণ 39 আছে একটা আর কি, পটাশিয়াম আছে একটা, ঠিক আছে? এই পটাশিয়াম একটা আছে, যদি এটার সাথে 39 সাথে 1 গুণ করি তাহলে এক আর কি 39 আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে পটাশিয়াম যদি একটা আছে, আমি পটাশিয়ামের সাথে আর কিছু গুণ করলাম না। তারপরে আছে ম্যাঙ্গানিজ, ঠিক আছে? ম্যাঙ্গানিজের ভর আছে 55, ম্যাঙ্গানিজের ভর 55, আর অক্সিজেন আছে 4টা, মানে 4 গুণ করতে হবে, আর অক্সিজেনের ভর হলো 16, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার এটা বেরিয়ে যাবে। তো এখানে 4 গুণ 16 মানে 64 আসবে। 64 যোগ 55 যোগ 39 আর 158, ঠিক আছে? 158 হলো এটার আণবিক ভর, আর এটার আণবিক ভর তারপর একটা আছে না, আবার ক্যালসিয়াম HCO3 এর আণবিক ভর, ঠিক আছে? এটার আণবিক ভর বের করবো। এটা আণবিক ভর বের করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এটা হচ্ছে যে ক্যালসিয়ামের আণবিক ভর হলো, পারমাণবিক ভর হলো 40, ঠিক আছে? 40, আর ব্র্যাকেটের ভিতরে আছে কি? ব্র্যাকেটের ভিতরে আছে হাইড্রোজেন এর পারমাণবিক ভর 1 গুণ এখানে কার্বনের পারমাণবিক ভর। কার্বনের পারমাণবিক ভর হলো কত? কার্বনের পারমাণবিক ভর 12, ঠিক আছে? কার্বন আছে একটা, 12 যোগ এখানে অক্সিজেন আছে আবার 3টা, ঠিক আছে? অক্সিজেন 3টা আছে। আমরা প্রথমে করি, ঠিক আছে? এবার করলে হতো, তো আমি প্রথমে আরেকভাবে পুরোটাকে একটু সাজিয়ে লিখি, ঠিক আছে? তো এখানে হাইড্রোজেন এখানে বাইরে যেহেতু 2 আছে, হাইড্রোজেন 2টা, ঠিক আছে? এখানে হাইড্রোজেন 2টা আছে, এভাবে লিখলে ভালো বুঝবে, তাই আমি লিখলাম। তারপর কার্বন 2টা, আর যে বাইরে 2 আছে, কিন্তু 2 গুণ হবে, এখানে 1 একের সাথে 2 2। তারপর এখানে অক্সিজেন আছে 3টা, 3 এর সাথে 2 গুণ করলে হবে অক্সিজেন 6টা, ও 6। এখানে ক্যালসিয়াম আছে 40, হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের ভর হলো যা 1, তো 2টা হাইড্রোজেনের ভর 2 কি 2, আর কার্বন একটা কার্বনের ভর 12, 2টা কার্বনের ভর 24, আর একটা অক্সিজেনের ভর 16, 6টা অক্সিজেনের ভর 16 গুণ 6 96, ঠিক আছে? 96, তো এগুলো যোগ করে দিলে আসবে 96 যোগ 26 যোগ 40, 162, ঠিক আছে? 162 একটা অ্যান্সার, ঠিক আছে? একবারে ইজি। টাইপ 3 শেষ হলো, টাইপ 4, আর টাইপ 3 না, টাইপ 3 একটা শেষ হয়ে যায়, এখন একটা আছে। তো আরমোলের নিউটন সংখ্যা 16 এবং নিউক্লিয়াসের ভর এত হলে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আরমোলটি শনাক্ত করো এবং এর সংকেত দেখো, ঠিক আছে? এটা চট্টগ্রাম বোর্ডে আসছে 2024 সালে আর কি, 2024 সালে আসছে, ঠিক আছে? তাহলে এখানে 2 নম্বরে আমরা এটা বের করবো, কি কি দেওয়া আছে তা লিখবো। প্রথমে দেওয়া আছে আরমোলের নিউটন সংখ্যা আর নিউক্লিয়াসের ভর, আমরা এখান থেকে প্রোটন সংখ্যা বের করবো, ঠিক আছে? মানে পারমাণবিক সংখ্যাটা বের করলে কিন্তু এটা শনাক্ত করতে পারবো, ঠিক আছে? আরমোলটা কোনটা তা শনাক্ত করতে পারবো। তো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে আরমোলের নিউটন সংখ্যা 16টি এবং আর মৌলের
ভর প্রকৃত ভর এটা কিন্তু, ঠিক আছে, ভর 5.1895 ইন্টু 10⁻⁻23 গ্রাম, ঠিক আছে। এখান থেকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করবো, তারপরে যে আমরা প্রোটন সংখ্যা বের করবো। তো সুতরাং আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, আমরা এটাকে ভাগ দিতে দেবো 1.66 ইন্টু 5.1895 ইন্টু 10⁻⁻23 গ্রামকে ভাগ দিতে হবে 1.66 ইন্টু 10⁻⁻24 দিয়ে, 4 গ্রাম দিয়ে। তো ভাগ দিলে কি আসে দেখি, 5.1895, ঠিক আছে, ইন্টু 10⁻⁻23 বাই 1.66 ইন্টু 10⁻⁻24, ঠিক আছে। তাহলে আসে 31.2620 আরও আসে আর কি। তো এটাকে আমরা পরম মান আর কি, পরম মান বলতে কি পূর্ণ সংখ্যা বানাবো, ঠিক আছে। আমি 31 ধরি সর্বসম্মতি, ঠিক আছে। 31 ধরলে, তো 31 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটা? 31 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হলো পারমাণবিক সংখ্যা 31, সরি এটা পারমাণবিক ভর, হ্যাঁ পারমাণবিক ভর। আমাদের এখান থেকে পারমাণবিক সংখ্যা বের করতে হবে। তাহলে পারমাণবিক সংখ্যা বের করতে হলে আমরা এই ভরের থেকে, ভর সংখ্যা থেকে আমাদের নিউটন সংখ্যাটা বের করে বিয়োগ দিলে আমরা পারমাণবিক ভরটা পেয়ে যাবো। সুতরাং পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু 31 মাইনাস 16, ঠিক আছে। তাহলে 31 থেকে 16 গেলে কত থাকবে? 31 থেকে 16 গেলে থাকবে 31 মাইনাস 16 করলে থাকবে 15, ঠিক আছে, 15। তো পারমাণবিক সংখ্যা 15 বিশিষ্ট। সুতরাং পরমাণু কোনটা? পারমাণবিক সংখ্যা 15 বিশিষ্ট পরমাণু হলো মানে ফসফরাস, ঠিক আছে। তাহলে সুতরাং মৌলটি হলো ফসফরাস, যেটা কি এর সংকেত হলো পি, প্রতীক হলো পি, আমাদের বের করতে বলছে সংকেত, ঠিক আছে। মানে ফসফরাস যৌগটা, ফসফরাস যৌগ হলো ফসফরাস 4 এবং এর সংকেত হলো P4, ঠিক আছে। এটা একটা অ্যান্সার। তো আমাদের টাইপ 3 শেষ হলো, টাইপ 4। একটি পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে যেতে যদি 50 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ সৃষ্টি করে, তবে কি পরিমাণ শক্তি শোষিত হবে? ঠিক আছে, বলছে একটি পরমাণুর ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে যেতে যদি 50 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ সৃষ্টি করে, তবে কি পরিমাণ শক্তি শোষিত হবে? এখানে আমাদের শক্তির পরিমাণ বের করতে বলছিল। আমরা যেইতে বইতে দেখিয়েছিলাম যে শক্তির পরিমাণ বের করার ক্ষেত্রে দেখেছিলাম, এই যে সমীকরণটা দেখিয়েছিলাম যে HV = HC বাই ল্যামডা। এখান থেকে আমাদের যেহেতু ল্যামডার মান দিচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সেহেতু আমরা এটা ব্যবহার করব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে। তো আমরা ব্যবহার করি টাইপ 4, ঠিক আছে। টাইপ 4-এর 1 নম্বরে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 50 ন্যানোমিটার। 50 ন্যানোমিটার, এটাকে আমার মিটার নিতে হবে। তাহলে 50 ন্যানোমিটারকে মিটার নিতে হলে ইন্টু 10⁻⁻9 গুণ করতে হবে, ঠিক আছে। তো এটা মিটারে চলে আসছে। তারপরে বলছে এটার দ্বিতীয় শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে গেছে, তাহলে এখানে এর মান কত হবে? দ্বিতীয় শক্তিস্তরে এর মান 3 আর দ্বিতীয় শক্তিস্তরে এর মান হলো 2। শক্তিস্তর বিচ্যুতি করছে কত? 3 থেকে আমরা 2 বাদ দিব, তাহলে এর মান পাবো। এবং না, কারণ এখানে সমস্যা আছে। দ্বিতীয় শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে যদি এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে, তবে কি পরিমাণ শক্তি শোষিত হবে? এখানে আমাদের
লেমডার মান পাইছি, আমাদের লাগে না, এন এর মান লাগে না, ঠিক আছে, এন এর মান লাগে না, যেহেতু এখানে লেমডার মান হলেই হয়, এখানে এইচ কনস্ট্যান্ট আর সিও কনস্ট্যান্ট, তাহলে লেমডার মান পাইছি, তাহলে আমাদের হবে। তো সুতরাং বিকৃত না শোষিত, শোষণ করছে না, আচ্ছা শোষণ করছে, যেহেতু তৃতীয় শক্তি স্তরে দ্বিতীয় শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরে গেছে, তাহলে শক্তি শোষণ করছে। শোষিত শক্তির পরিমাণ, শোষিত শক্তির পরিমাণ আমরা যদি এটাকে দিই, দ্বিসূচিত করি, ইকুয়াল টু এইচসি বাই লেমডা, ঠিক আছে। তাহলে লেমডার মান কত? 15 × 10⁻⁻19, আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এটার মান হলো 6.626 × 10⁻⁻24 34 আর কি, 34 ইন্টু আলোর বেগ হলো 3 × 10⁻8। তো এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 6.626 × 10⁻⁻34 ইন্টু 3.10 3 পয়েন্ট নেই 3 × 10⁻8, একে ভাগ দিতে হবে 50 × 10⁻⁻9 দিয়ে, ভাগ দিলে আসে 3.9756 × 10⁻18, আর যেহেতু এটা শক্তি, তাহলে এটার একক হবে জুল। এটা হলো অ্যান্সার। তারপরে টাইপ 4-এর এই নাম্বারটা বলছে মানে এটা ইলেকট্রন বুঝেছে, ইলেকট্রন এম শেলে কত বেগে ঘুরবে আর কি নির্ণয় করো। এটা কুমিল্লা বোর্ডে আসছে 2021 সালে, ঠিক আছে। এই যে এটা হলো এম শেলে এই ইলেকট্রনটার বেগ বের করতে হবে, ঠিক আছে। এম শেলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা জানি কত, এম শেলের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান জানি আমরা 3, ঠিক আছে। তো এখানে আমাদের এই সূত্রটা দিয়ে করবো, এই সূত্র দিয়ে করা যাবে নাকি? হ্যাঁ, এখানে এই সমীকরণের ভিতরে দিয়ে করতে হবে, এই সমীকরণ দিয়ে করতে হবে। এখানে আমাদের কিসের মান দেওয়া আছে সেটা বের করতে হবে আর কি, সেটা দিয়ে আর কি আর কি বুঝতে হবে যে কোন সূত্রটা দিয়ে করবো, এটা দিয়ে করবো নাকি এটা দিয়ে করবো। যদি এখানে দেওয়া আছে আমাদের এন এর মান জাস্ট, তাহলে আমাদের এটা দিয়ে করা যায়। যেখানে এগুলো হলো কনস্ট্যান্ট সব, খালি এন এর মানটা আমাদের লাগবে, এন এর মান দেওয়া আছে, তো আমরা এটা দিয়ে করবো NH/2π, ঠিক আছে। 2π এটা হলো যে কৌণিক ভরবেগ, কত বেগে, এখানে বলছে বেগ, ঠিক আছে। এটা হলো কৌণিক ভরবেগের সূত্র, আমাদের বেগ বের করতে হবে। তো এখান থেকে বেগ বের করার ক্ষেত্রে আমরা কি করব, ভরবেগের থেকে বেগে নিব আর কি। আমরা করি, দেওয়া আছে ইলেকট্রনটির ঘূর্ণনরত, ঠিক আছে, ঘূর্ণনরত শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু, যেহেতু KLM মানে 3 নম্বর শক্তি স্তরে আছে, তো এখানে n এর মান 3, ঠিক আছে। তো সুতরাং কৌণিক ভরবেগ হলো আমরা জানি NH/2π, ঠিক আছে। তো এখানে n এর মান 3, h এর মান 6, h হল প্লাঙ্কের ধ্রুবক, এটার মান হলো 6.626 × 10⁻34, ঠিক আছে। বা নিচে 2π মান 3.1416, তোমরা জানো 1416, তো এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হলো আমাদের কৌণিক ভরবেগ, ঠিক আছে। তো 3 × 6.626 × 10⁻34 বাই 2 × 3.1416 আছে 3.122 × 10⁻33, এটা হলো যে কৌণিক ভরবেগ, ঠিক আছে। তো আমাদের বলছে জাস্ট বেগ নির্ণয় করতে, বলছে নাকি। তো যাক, জাস্ট বেগ নির্ণয় করতে বললাম, আমরা জানি ভরবেগ সমান জানি কি, ভর এবং বেগের গুণফল, তাহলে বেগ হবে কি, ভরবেগ কি আমাদের
বেগ ভর দিয়ে ভাগ দিলে কিন্তু আমাদের বেগটা পেয়ে যাবো। তো আমরা এই ভরবেগকে বেগ দিয়ে ভাগ দিই। তো সুতরাং ইলেকট্রনটির বেগ ইকুয়াল টু ভরবেগ হচ্ছে এটা 3.122 ইন্টু 10⁻³ এটাকে ভাগ দিতে হবে ইলেকট্রনের ভর দিয়ে। ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31। ঠিক আছে, এটাতে ভাগ দিলে ভাগ 9.11 ইন্টু 10⁻31 দিয়ে ভাগ দিলে আসে না, এখানে মনে হয় ভরবেগের কথাই বলছে, না হলে ইলেকট্রনের বেগ এত কম হওয়ার তো সম্ভাবনা নাই। এখানে ভরবেগের কথা বলছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার ইলেকট্রনের ভর এত কম হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, টাইপ 5-এর আছে একটা, যে কোনো মৌলের সর্বশেষ দুটি শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দিছে। এটা এনের মান 4 হলে বলছে মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করা। মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। তো এখানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হলো এই যে 1, এই যে এটা হলো ইলেকট্রন। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের যেহেতু এনের মান 4, তাহলে সর্বশেষ শক্তি স্তর হলো 4 নম্বর, এনের মান 4 দিছে। সেক্ষেত্রে আমরা করি টাইপ 5-এ n equal to 4 হলে সর্বশেষ উপশক্তি স্তর হলো যে 4s, এর ভিতরে একটা ইলেকট্রন আছে আর কি। যাই হোক, তো আমাদের বলছে এখান থেকে ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। তো n মান 4, তো আমরা আগের সূত্র দিয়ে তাহলে কৌণিক ভরবেগ, সুতরাং ইলেকট্রনটির কৌণিক ভরবেগ ইকুয়াল টু nh/2π। ঠিক আছে, এখানে n এর মান হলো 4, h এর মান 6.626, যেহেতু এটা হলো কনস্ট্যান্ট। ঠিক আছে, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 626 ইন্টু 10⁻34 আর নিচে হলো 2 ইন্টু 3.1416। তো এখানে 4 ইন্টু 6.626 ইন্টু 10⁻34 বাই 2 ইন্টু 3.1416 ইকুয়াল টু এটা 2.163 ইন্টু 10⁻33 আর ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। অ্যান্সার। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।